এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের লেখা একটা ভারী সুন্দর গ্রাম বাংলার ভূতের গল্প, দাশুমুদির আড্ডা। দাশুমুদির আড্ডায় নানা রকম লোক আসে আর দাশুমুদির অদ্ভুত অদ্ভুত গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। তা চলুন আজকে আপনারাও শুনুন দাশুমুদি কি বলে। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে রয়েছে অনন্যা, আদিত্য, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। আমাদের সকল মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এই ভিডিওটা একটু স্পেশাল, কারণ 2 লাখ সাবস্ক্রাইবার ক্রস করার পর এটা আমাদের প্রথম ভিডিও। দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে এলো 221B হ্যারিসন রোড, আর সবটাই আপনাদের জন্য এবং আমাদের মেম্বারদের জন্য। আমাদের চ্যানেলের বিভিন্ন ছোট্ট ছোট্ট আপডেটস, কিছু বিহাইন্ড দ্য সিনস, এগুলোর জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো ফলো করবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প, লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের লেখা দাশুমুদির আড্ডা। কই গো দাশু, 100 গ্রাম শুকনো লঙ্কা হবে নাকি গো? রাত হয়ে এসেছে। একটু আগে স্টেশনের শেষ ট্রেনের ভোঁ শোনা গেছে। দাশুমুদিও তার দোকানের হিসেবপত্র মিলিয়ে বাঁশের মাচার আংটা থেকে লণ্ঠনখানা নামিয়ে নিয়েছিল। এমন সময় আমি আর তেলিময়রা এসে হাজির হলাম দাশুর দোকানে। এই শুকনো লঙ্কা আছে নাকি গো তোমার দোকানে? আগে আছে। তা দাও তো দেখি 100-2 ডালে ফোড়ন দেওয়ার সময় অযথা নাকে সুরসুরি দিয়ে নাকানি চোবানি খাওয়ানো ছাড়া শুকনো লঙ্কার আর যে কোনো ভূমিকা আছে সেটা জানা নেই। তবে আমাদের জীবনে এই শুকনো লঙ্কার একটা বিশেষ ভূমিকা রয়েছে। সদ্য পাঠশালার খাতা দেখা শেষ হয়েছে। বুক থেকে একটা বিশাল পাথর নেমে গেছে যেন। এখন একটু আয়েশ করে আড্ডা মারার সময়। আর এই তাজপুরে দাশুমুদির ঠেক ছাড়া এমন উৎকৃষ্ট আড্ডা মারার জায়গা আর ভূভারতে নেই। দাশুও খুব ভালো করে জানে সেটা। তাই সে মাল বোঝাই টেবিলটার তলায় চেয়ারের নিচে খানিকটা খোঁজাখুঁজি করে শেষে বললে, এই যা, পাটকারাটা তো খুঁজে পাচ্ছি না। কোন বেটায় যে নিয়ে গিয়ে লোকালো। দাশুর কথায় মুচকি হেসে দোকানের সামনের বেঞ্চিতে বসলাম আমরা। বুঝতেই পারছি দাশু সুরটা ধরে নিয়েছে। তেলিময়রা বলল, এই যা, কোন বেটা আবার নিয়ে পালালো? কে জানে, ওই মাধবপুর থেকে চোরাচুন্নিটাকে ধরেছিলাম। সে বেটাই মনে হয় বাটখারাখানা লুকিয়ে রেখেছে কোথাও। আজকাল মাঝে মাঝেই দেখি জিনিসপত্রগুলো এদিক ওদিক করে রাখে। বেটার মরে গিয়েও স্বভাবখানা যায়নি কো। দাশুর কথায় মনে মনে হাসলাম। আমি প্রায় 4 বছর হয়েছে এই গ্রামে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি না হয় নতুন লোক, কিন্তু এই গ্রামে যারা জন্ম থেকে আছে তারাও কোনোদিন দাশুকে কোথাও যেতে দেখেনি। কিন্তু দাশুর মুখে এসব মাধবপুর, কনকপুর, কুসুমপুর, ঝিনুকপুরের গল্প শুনতে বেশ লাগে। আমি বললাম, সে কি গো দাশু, তুমি শেষে চোরাচুন্নি খুঁজে আনলে? এতদিন বলনি তো। আর এই গল্প না শুনে আমি আজ কোথাও নড়ছি না। দাশু আমার কথা শুনে মিটিমিটি হেসে তেলিময়রার দিকে তাকিয়ে বলল, কি গো ময়রা ভাই, আছে নাকি গো কিছু? হ্যাঁ আছে, আছে তো, কেন থাকবে না? একেবারে নতুন গুড়ের রসগোল্লা আছে। এই সন্ধেবেলাতেই পাকিয়েছিলাম, বাড়তি ডজন খানেকেই বাড়ি নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, হয়ে যাক তাহলে 2টো করে। আমাকে আরো 2টো দিও গো ময়রা ভাই।
আমার পোষ্যগুলোকে দিতে হবে তো নাকি? নাও না, দুটো কেন, চারটে নাও। আমি আর দাশু টপাটপ তেলিময়রার মাটির ভাঁড় থেকে গুড়ের রসগোল্লা তুলে একেবারে মুখে পড়লাম। আর ওই মাধবপুরের চোরাচুন্নির জন্য খানকতক রসগোল্লা আলাদা করে একটা মাটির সরায় তুলে রাখা হলো। যার গল্প বলা হচ্ছে তাকে কিছু না দিলে চলে নাকি? আহা, কপিরাইট বলে তো একটা ব্যাপার আছে নাকি? রয়্যালটি দিতে হয়, এক্সক্লুসিভ অডিও রাইট কিনতে হবে না? নাও নাও দাশু, আর দেরি করো না, এই শুরু করো দেখি। স্টেশনের ওদিকে জঙ্গলে দুটো শেয়াল ডেকে উঠল। দাশু শুরু করলো তার গল্প। তা বেশ কয়েক বছর আগের কথা। আমার তখন সবে কোপ গজিয়েছে। তা আমার পিতৃদেব আমারে আদেশ করলেন একবার মাধবপুরে যেতে। আপনি তো জানেন আমাদের মুদিখানাটা ছোটখাটো হলে কি হবে, একেবারে বাজারের সেরা জিনিস থাকে। তা বাবা মশাই কোত্থেকে যেন খবর পেয়েছিলেন মাধবপুরে মশলা নাকি খুব সস্তা। ওখানকার মেয়ে বউরা নিজেরা ঘরে পেশাই করে মশলা বানায়। সে মশলা যেমন খাঁটি তেমন আবার দামেও সস্তা। তা বাবা মশাই বললেন, যাও তো বাবা দাশু, একবার মাধবপুরে কিছু মশলার বায়না দিয়ে আসবে। আমার এক বন্ধু থাকে, বাসুদেব গোলদার, আর তাকে আমি না হয় একখান পত্র লিখে দেবো। তুমি যাও তো বাবা। আমি তো একেবারে আহ্লাদে আটখানা। একে তো এত বড় একখানা দায়িত্ব কাঁধে করে যাওয়া মাধবপুরে, তার উপর একা একা এতটা রাস্তা ট্রেনে করে আগে কখনো যাইনি, বুঝলেন? তা শোনার পর থেকেই আমি একেবারে টক বক করে ফুটছি। কবে যাব করে প্রাণটা একেবারে আনজান আনজান করছে। আর তা পাঁজি পুঁতি দেখে একদিন ভোরবেলা বাবার লেখা পত্তরখানা হাত রেখে দুগ্গা দুগ্গা বলে ট্রেনে চেপে বসলাম। কিন্তু ভাগ্যটা সেদিন বড় খারাপ ছিল, বুঝলেন? মাঝ রাস্তায় হঠাৎ কি সব আন্দোলন হলো রেল লাইনের ওপর। এক গাদা লোক বসে ট্রেন আটকে দিল। বসেই আছি ট্রেনের মধ্যে। সে কি এক বিরক্তিকর অবস্থা। ট্রেন আর নড়েও না, চড়েও না। দুপুর 12টার মধ্যে পৌঁছানোর কথা, আর পৌঁছলাম গিয়ে প্রায় সন্ধ্যা হব। সন্ধ্যা মানে তখনও সূর্যের আলো আছে খালি। লালচে একটা আভা পশ্চিমের আকাশটাকে লাল করে রেখেছে। ঘরে ঘরে তখনও আলো জ্বলেনি, তবে যেটুকু আলো আছে বাইরে তা দিয়ে বেশ পথ চলা যায়। আমি গ্রামের আলপথ দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছি কোন দিকে যাওয়া যায়। রাস্তাঘাটে একজনকেও দেখতে পাচ্ছি না। হঠাৎ করে এক চাষিকে দেখলাম তার বলদকানাকে তাড়া দিয়ে প্রায় দৌড়চ্ছে রাস্তা দিয়ে। আমি তাড়াতাড়ি তার পথ আগলে জিজ্ঞাসা করল, ও খুড়ো, আরে বলছি ওই বাসুদেব গোলদারের বাড়িটা কোথায়? লোকটা আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে চেয়ে বলল, তুমি ওই স্টেশনের দিক থেকে আসছো না? হ্যাঁ খুড়ো, এই তো ট্রেন থেকে নামলাম। ব্যাস এখানেই শেষ। লোকটা বলদটাকে ফেলে সে এমন দৌড় দিল, আমি তো অবাক। আস্তে আস্তে অন্ধকার আরো ঘনিয়ে এলো পথঘাটে। কেউ কোথাও নেই। আর অদ্ভুত ব্যাপার, গেরস্তের ঘর, তবুও কোথাও আলো জ্বলে না, শঙ্খের আওয়াজ শোনা যায় না, এমনকি তুলসী তলায় পর্যন্ত পিদিম জ্বলে না।
এ কি রকম গেরাম রে ভাই! একটা ঘরে গিয়ে দরজা ধাক্কা দিল। ওগো, কেউ আছো নাকি? আমি ভিনগাঁ থেকে এসছি, একটু দরজা খোলো না। ভেতর থেকে খ্যার খ্যারে গলায় কি একজন বলে উঠল, এখন হবে না, দরজা খুললেই সে ঢুকে পড়বে, কাল এসো দেখি। কি এক বিড়ম্বনা বলুন দেখি! কেউ দরজা খুলতে চায় না। অনেকগুলো দরজায় সেদিন ধাক্কা মেরে এলাম, কিন্তু কেউ খুলল না দরজা। একমাত্র এক পণ্ডিত বাউন দরজাখানা খুলল বটে, তবে আমি কিছু বলার আগে ওই সাজের বেলা আমার মাথায় পুরো এক কলসি গঙ্গা জল ঢেলে দিয়ে তেড়ে এলো। এই যা যা, এখান থেকে বেরো, এখানে তো জায়গা হবে না। মা গঙ্গা মাথায় থাকুক, সন্ধ্যাবেলা গঙ্গা জলে চান করলে তাও আবার চান না, জামা কাপড় পরা অবস্থায় হুড়মুড় করে মাথায় ঢেলে দিলে কোন জল গঙ্গা জল আর কোন জল কলের জল তা কি কারো খেয়াল থাকে বলুন? জামা কাপড় বদলাবো তারও জায়গা নাই। মনে মনে বলছি নির্ঘাত জ্বর আসবে। অন্ধকারে হোঁচট খেতে খেতে ঘুরতে ঘুরতে আমি এসে বসলাম একটা বট গাছ তলায়। আমি বসে আছি সেইখানে, চারিদিক অন্ধকার, মাঝে মাঝে শুধু হাওয়া লেগে গাছের পাতায় ছনছন আওয়াজ হচ্ছে। পেটে নেই কিছু, সেই কোন সকালে একটু চিড়ে মুড়ি খেয়েছিল। পেটে খিদে নিয়েই একটু ঘুম এসে গিয়েছিল। ঘুম এসেছিল নাকি অল্প অল্প জ্বর এসে মাথাটা ভারী করে চোখ দুটোকে টেনে ধরেছিল কে জানে। তা রাতের বেলায় একা একা কি করছেন এখানে? হঠাৎ কথাটা শুনে ধর্মর করে উঠে বসলাম। ভদ্রলোককে মনে হলো যেন কত আপু। আখে, আমি ভিনগাঁয়ের লোক, এখানে এসেছিলাম মশলার বায়না দিতে। তা কেউ দেখি দরজাই খুললো না। আসতে না হয় একটু সাজ হয়ে গিয়েছিল, তাই বলে কি কেউ দরজা খুলবে না বলুন? এ কেমন ধারা নিয়ম? লোকটা চুপ করে আমার কথা শুন। চারিদিকে তখন ঘন অন্ধকার। অনেক চেষ্টা করেও লোকটার মুখ দেখতে পেলুম না। তবু কেমন যেন ভরসা পেয়ে আর একটু কাছে ঘেঁষে বললুম, তা মশাই, আপনি বুঝি ভিনগাঁ থেকে এসেছেন? না না, আমি তো এখানেই থাকতাম। ওই ট্রেনে ট্রেনে লেবু লজেন্স ফ্রি করতাম, শেষ ট্রেনে এখানে ফিরে আসতাম। তা ওই গেল হপ্তার শুক্রবারে। যাক সে কথা, চলুন আপনারে না হয় নিয়ে তুলি আমার ঘরে। সত্যি? হ্যাঁ সত্যি, তা চলুন দেখি, রাত বাড়ছে, এরপর হিম পড়বে তো। আমি তো শুনে হাতে একেবারে চাঁদ পেলাম আর কি। রাত্রিরে খোলা জায়গায় গায়ে হিম পড়বে, তার উপর আমার তো তখন জামা ভিজে এক সাকাণ্ড। তা লোকটার সাথে গিয়ে হাজির হলাম ওনার বাড়ি। সে বাড়ি একেবারে ভাঙা চোরা। চারটে খুঁটির উপর কোনো মতে একখানা খড়ের চালা সেঁটে দেওয়া হয়েছে, কিন্তু লোকটা বড় ভালো। আরই একখানা শুকনো কাপড় দিলে আমি সে কাপড় পরল। আর তাড়াতাড়ি কাঠের উনুনে আগুন জ্বেলে একটু সেদ্ধ ভাত করে দিল। আমরা দুজনেই তা খেলুম। আপনারে কি বলবো, খিদে পেটে ওই খাবার একবারে অমৃত লাগছিল। পেট ভরতেই দু চোখ যেন আপনা থেকে বুঝে এলো। খাট বিছানা অবধি গিয়েছিলুম কিনা মনে নেই, মাটিতে পড়েই শুয়ে পড়েছিল। তারপর আমরা সব হাঁ করে আছি দাশুর দিকে। দাশুর ইশারায় পেছনের দিকে তাকিয়ে দেখলাম দোকানের চত্বরে আরও বেশ কিছু লোক জমা হয়েছে। সে তো জমারই কথা,
দাশু মুদি গল্প বলবে আর লোক জমবে না, তাই কখনো হয় নাকি? দাশু সবার দিকে ইশারা করে বলল, ওনারা সব বসে আছে, তা এনাদের জন্য কিছু নেই নাকি? ও তেলিময়রা, তোমার হাড়ি কি বলছে গো? কেন থাকবে না, এই তো আছে। আরে নিন না বাবুরা, কত চান? তেলিময়রা আবার মাটির খুঁড়িতে করে রসগোল্লা সাজিয়ে সবার মধ্যে বিলিয়ে দিল। একটু সময় নষ্ট হলো আর কি। আসলে ব্যাপারখানা আমি বুঝি। দাশুর গল্পে তারপরে ঠিক কি হয়েছিল তা দাশু জানে না। এই মিষ্টি দেবার ব্যাপারখানা করার ফিকিরে নিজের গল্পটা খানিক সাজিয়ে নিল আর কি। ওপাড়ার মদন খুঁড়ো হেরে গলায় এবার একটু তাড়া দিল। ওই দেখো দেখি কি কাণ্ড, রসগোল্লা তো আছেই, এমন বেয়াক্কেলের মতো গল্পখানা এমন মাঝপথে ছাড়লে কেন? তারপর কি হলো বলবে তো নাকি? হ্যাঁ, তা বলছি। আমিও একখানে মুখে পুরি। তারপর কি হবে সে রাত কেমন করে কেটে গেল জানি না। সকাল হলো, পাখির ডাক শুনতে পাচ্ছি, আর ভাবছি ঘরের ভেতরে এত পাখি ডাকে কি করে। তারপর যখন সূর্যের আলো একেবারে মুখের ওপর পড়ল, তখন আর থাকতে পারলুম না। ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল। আমি তড়বড় করে উঠে দেখলুম, কোথায় ঘর, কোথায় লোক? আমি পড়ে আছি গ্রামের বটতলায়। আমার গায়ে কোনো জামা নেই। মশলা কিনবো বলে যে টাকার ব্যাগ নিয়ে গেছিলুম এখানাও নেই। শুধু একখানা ইজের পরে চিৎপাত হয়ে শুয়ে আছি, আর আমার চারধারে কম করে জনা 50 লোক দাঁড়িয়ে আছে। আমার তখন আর লজ্জার শেষ নেই। কোনো মতে গুটিসুটি মেরে বসে আছে। তা গায়ের মোড়ল তখন ভিড় ঠেলে এগিয়ে এলেন আমার দিকে। এই সর, অনেক হয়েছে। এইটা কি মজা করে দেখার একটা জিনিস হলো নাকি? আহা, বেচারা বিপদে পড়েছে। সর। আচ্ছা, তা বলো তো দাদু ভাই, কাল রাতে কি হয়েছিল? তুমি কি সকলের বাড়ি সাঁঝের বেলা কড়া নেড়ে নেড়ে বেড়াচ্ছিলে? আমি আর কি বলবো, আলতো করে ঘাড় নাড়ল। আমার অবস্থা তখন আর বলার নয়। একদিনের বড় সাজার শখ আমার ঘুচে গেছে। ফুল প্যান্ট থেকে আবার হাফ প্যান্টে নেমে এসেছে। আস্তে আস্তে ভদ্রলোককে সব খুলে বললুম। কিন্তু আমার জামা কাপড় গেল কোথায়? আর সঙ্গে মশলা কেনার টাকা ছিল, তাই বা গেল কোথায়? আর টাকা ইয়ের খানা যে ছাড়ান দিয়েছে, এই তোমার বাপির ভাগ্য ভালো। কাল রাতে তুমি গোবুচোরের পাল্লায় পড়েছিলে। লোকটা বেঁচে থাকতে এই মাধবপুরকে একেবারে নাকানি চোমানি খাইয়েছে। এখন মরে গিয়ে বেড়া চোরাচুন্নি হয়ে ঘুরছে। ওর ভয়ে সাঁঝের বেলা আমরা দৌড়ে খিল দিয়ে দিই, কেউ এলেও দরজা খুলি না। একবার দরজা খুললেই না জানি কোন ফাঁক দিয়ে ঢুকে এসে একেবারে ঘর সাফ করে দেবে। লোকে বলে চোরাচুন্নির নাকি গঙ্গা জলে ভারী ভয়। সেই জন্যই কাল ঠাকুর মশাই তোমাকে গোবুচোর ভেবে গঙ্গা চান করিয়ে দিয়েছিলেন এক পোস্তর। আমার তখন বড় করুণ অবস্থা। একদিকে হাতের টাকা পয়সা সব গেছে, মশলা কেনা তো দূরের কথা, বাড়ি ফেরার কোনো ব্যবস্থা নেই। অন্যদিকে আবার তখন গোবুচোরের গপ্প শোনার জন্য মনটা আকুপাকু করছিল। মোড়ল মশাই আমার দিকে তাকিয়ে বললেন, কি ভাবছো, টাকা পয়সা পাবে কি করে? চিন্তা নেই, দেখো এখন তো গোবুচোর ভূত হয়ে গেছে, তাই কারোর বেশি ক্ষতি টতি করতে পারে না। যা চুরি করে সবই ফেরত পাওয়া যায়, সে যতই টাকা পয়সা ধনরত্ন চুরি করুক না কেন।
যে চুলোয় গেছে সেইখানে তো এইসবের আর কোনো দাম নেই, তাই সব ফেরত দিয়ে দেয়। ওই যে স্টেশনের ধারে লম্বা তাল গাছটা আছে, তার মাথায় সব রাখা আছে, তোমার জিনিসগুলোও আছে। তবে গাবুর একটাই সত্য, যার জিনিস চুরি গেছে তাকেই গাছে চড়ে জিনিস পারতে হবে। হ্যাঁ, কি? হ্যাঁ, তার বদলে অন্য কেউ জিনিস আনতে গেলে সে সব জিনিস কোথায় যে হাওয়া হয়ে যায় তা ঠিক নেই। তা বাবা, তুমি তাল গাছে চড়তে পারবে তো? দেশ গায়ের মানুষ, গাছে চড়তে পারবো না কেন? কিন্তু তাল গাছ একটু কঠিন ব্যাপার বটে, একেবারে সোজা উঠে গেছে উপরে। এদিক ওদিক কোনো গাছ নেই যে পা রেখে একটু জিরোব। মানে আমার অবস্থাখানে একবার বুঝেছেন। মনে মনে ঠিক করলুম, বেটা গবু চোর তুমি যেই হও, আরেকবার আমার সামনে এসো, তোমাকে একবার হাতের কাছে পাই তোমার চোরাচুন্নি হওয়া গুছিয়ে দেব। তা যাই হোক, আমি গেলাম স্টেশনের ধারে তাল গাছের কাছে। সে এক বিশাল লম্বা তাল গাছ, আর তার ওই টঙ্গে ঝুলছে আমার জামা কাপড় আর টাকার থলে। মনে মনে গজরাতে গজরাতে গাছে উঠছি, হঠাৎ দেখি গাছখানা নড়ছে। কে যেন গাছটাকে জোরে জোরে নাড়াচ্ছে। আমি ভয় চিৎকার করে উঠল। নিচ থেকে মোড়ল খুঁড়ো বলল, ওই দেখো, গবু আবার গাছটাকে ধরে নাড়ায় যে। এই দিন দিন যেন ভূতটার ফাঁসলামও বেড়েই চলেছে। অনেক কষ্টে গাছের মগ ডালে উঠে জামার ব্যাগটা নিয়েছি কি নিইনি, মনে হলো কে যেন আমার মাথায় একটা রাম কাট্টা মারলো। আমি হই হই করে সোজা অত উপর থেকে নিচে সরাত করে এসে পড়ল। তা সেদিন মাধবপুরের আমার খাতিরই আলাদা। বাসুদেব কাকা নিজের মোড়ল মশাইয়ের বাড়ি এসে আমার সাথে দেখা করে গেলেন। মশলাপত্র যা দরকার সব বিকেলের মধ্যে দিয়েও যাবে বলেছেন। আমি মহানন্দে মোড়ল খুড়োর বাড়ি বসে তখন কাতলা মাছের পেটে দিয়ে ভাত মাখছি আর খাচ্ছি। খেতে খেতেই বললাম, ওকলো, সবই তো বুঝলাম, কিন্তু এই গবুচরের গল্প বলবে না আমায়? আর এই চোর বেটা চোরাচুনি হলোই বা কি করে? চুরি করে ধরা পড়ে রাম পেটানি খেয়েছিল ওই স্টেশনের ধারে। ওই যে তাল গাছখানা যেখানে তুমি উঠলে, ওতে বেঁধেই ওকে পিটিয়েছিল লোকে। পেটানি খেতে খেতেই মরে গেছিল বেচারা। চুরি করে মরলে চোরাচুন্নি হয়ে ঘুরতে হয়, তাই ঘুরছে বেটা। তবে বেঁচে থাকতেও কম ভোগায়নি। মাধবপুরের একেবারে শেষ প্রান্তে থাকতো গাবু। গাবুর পুরো পরিবার হলো চোর। একেবারে বংশ পরম্পরায় তাদের পেশাই হলো চুরি করা। শোনা যায় গাবুর দাদুর বাবা চন্দন নাকি মোটা মোটা লোহার তালায় হাত বোলালে সে তালা খুলে যেত। একবার তো স্বদেশীরা নাকি ভাড়া করে নিয়ে গেছিল চন্দনকে কলকাতায়, সেই ফোর্ট উইলিয়ামে। চন্দন সেখানে এই বড় বড় দুটো ভয়ঙ্কর লোহার তালায় হাত বুলিয়ে খুলে প্রায় 100 ওয়েবলি পিস্তল চুরি করে এনেছিল। বাবা বলেন কি? তইলে আর বলছি কি, শুধু পুরুষরা নয়, গাবুর মা ঠাকুমা মানে স্ত্রী লোকেদেরও মাধবপুরের মানুষ ভয় পেত। গাবুর ঠাকুমা যখন হাটের মাছ দিয়ে যেতেন, তখন সবজিওয়ালারা সব লাফিয়ে ঝাঁপিয়ে নিজেদের সবজি সামাল দিতে ব্যস্ত হয়ে পড়ত। পটল, মূলো, কপির ওপর বেতের ঝুড়ি ঢাকা দিয়ে দিত। তবু যখন তিনি চলে যেতেন, তখন দেখা যেত কারো কাছে এটা নেই, কারুর মূলোটা গেছে, কারুর কপিটা গেছে, আবার কারুর পটলটা তুলে নিয়েছে।
কখন কোন ফাঁকে যে গাবুর ঠাকুমা নিজের কাজটি সেরে চলে গেছেন তার আর কোনো ইয়ত্তা পাওয়া যেত না। সবাই কপাল চাপড়ে হায় হায় করলেও তার এমন নিপুণ নিদর্শনের প্রশংসা না করে কেউ পারত না। এমন নিখুঁত দক্ষতায় হাত সাফাইও যে প্রশংসার দাবি রাখে খানিকটা। এই বছর দুয়েক আগে গায়ে এক ভয়ঙ্কর মড়ক লাগলো। কি যে এক ছোঁয়াচে ব্যাধি এলো গায়ে, দিন দুয়ের জ্বরে সব মরে যাচ্ছে ফটাফট। গবুর মা বাবা ঠাকুমা মানে গবু ছাড়া ওর পুরো পরিবারটাই একেবারে মরে গেল জ্বরে। তারপর থেকেই ওর মনে কেমন যেন একটা বৈরাগ্য বৈরাগ্য ভাব এসেছিল। মিথ্যে বলবো না, আমাদের গ্রামে চুরি টুরির উপদ্রবটা অনেকটাই কমে গিয়েছিল। শেষকালে তো ট্রেনে ট্রেনে লজেন্স ফেরি করে বেড়াতো ব্যাটা। কিন্তু ওই যে বলে স্বভাব যায় না মোলে, ট্রেনে একটা 2 বছরের মেয়ের গলার সোনার চেন চুরি করতে গিয়ে ব্যাটা ধরা পড়ে গেল। তারপর ওই বেধড়ক মার খেয়ে অকালে প্রাণটা খোয়ালে। তারপর থেকেই গাঁয়ে এই চোরাচুন্নির উপদ্রব শুরু হয়েছে। সন্ধেবেলা কাউকে হাতের সামনে পেলেই একেবারে সর্বস্ব লুট করে ছেড়ে দেয় রাস্তার ধারে। তার উপর আবার অসহায় অতিথির ছদ্মবেশে ঘরের ভেতর ঢুকে পড়ে, আর তারপর বাড়িতে যা পায় সব নিয়ে চম্পট দেয়। মোড়র খুড়োর গল্প শুনতে শুনতেই ঠিক করলাম যেমন করেই হোক আরেকবার এই চোরের সাথে সাক্ষাৎ আমায় করতেই হবে। আমাকে সাদাসিধে পেয়ে এমন ঠকান ঠকিয়েছে, এর বদলা তো আমাকে নিতেই হবে। বাসুদেব কাকু মশলা আনতে আনতে আবার সন্ধে করে দিল। আবার সব নিয়ে যখন রওনা দেব বলে ঠিক করেছি, তখন দিনের আলো আর এক ফোঁটাও নেই। মোড়ল খুড়ো বললে, বাবা দাশু, আজ আর বাড়ি ফিরে কাজ নেই, তুমি বরং আর একটা দিন থেকেই যাও। তো আমার মাথায় তো তখন অন্য প্ল্যান চলছে। আজ আরেকবার ওই কবুচরকে পাকড়াও করতে হবে। আমি আর ওদের কোনো কথা না শুনে মশলার বস্তা নিয়ে রওনা দিল। রাস্তাঘাট আবার শুনশান, কোথাও একটা শেয়াল কুকুর ডাকছে না পর্যন্ত। আমি তো একেবারে খুব সজাগ হয়ে পথ চলছি। কোন ফাঁকে কোন চোর আমার পিঠের মশলার বস্তা ধরে টান দেয়। হঠাৎ মনে হলো কে যেন আমার পিছন পিছন হাঁটছে। আমি তো একেবারে কষে ধরলাম বস্তাটা। হঠাৎ মনে হলো আমার পিছনে একটা খ্যা খ্যা করে হাসির আওয়াজ। শুনলে না, আমরা হলাম জাত চোর। আমার দাদু তালার উপর হাত বুলিয়ে তালা খুলে ফেলতো, আর তুমি একটা বাচ্চা ছেলে বস্তাটাকে টান মেরে ধরে আমার হাত থেকে বাঁচাতে চাও। পারবে? পারবে না। ওই সব মশলা নিয়ে আমি তাল গাছের মাথায় তুলব। আমি তো কেবল এই সুযোগের জন্যই অপেক্ষা করছিল। মশলার বস্তাখানা ঘুরিয়ে আমার সামনে এনে একেবারে গবুর মুখোমুখি দাঁড়ালো। আকাশে চাঁদ উঠেছিল। সেই এক ফালি চাঁদের আলোয় গবুকে হালকা হালকা দেখা যাচ্ছে। আমাকে এইভাবে ঘুরে দাঁড়াতে দেখে গবু বোধহয় খানিকটা চমকে গিয়েছিল। শুনলাম আপনার গল্প, আপনার দাদুর গল্প সব শুনলাম। তা মশাই, আপনার লজ্জা করে না রাত বিরেতে একটা বাচ্চা ছেলের পিঠের মশলার বস্তা কেটে নিতে? ট্রেনে শুনলাম একটা 2 বছরের বাচ্চার গলার হার চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। তার লজ্জা করে না আপনার? আপনার দাদু নাকি স্বদেশীদের সাহায্য করতো, ফোর্ট উইলিয়াম থেকে নাকি পিস্তল চুরি করেছিলেন। তা আপনার এইসব ছ্যাঁচড়া কাজ করতে লজ্জা লাগে না মশাই? মরে গিয়ে তো শান্তি নেই, সারা গ্রামটাকে একেবারে মাথায় তুলে রেখেছেন। আপনার জন্য লোক রাতের বেলায় দরজা খুলতে ভয় পায়, সেটা জানেন তো? এই চুপ কর ছোড়া, যত বড় মুখ নয় তত বড় কথা। যা জানিস না
তা নিয়ে একদম কথা বলবি না। তুই চুরির কি বুঝিস বল দেখি? চুরি করাও এক শিল্প। আমি মোটেই ছ্যাচরা কাজ করি না। আমারও তখন জেদ চেপে গেছে, বুঝলেন? গতকাল রাতে আমার সাথে ঠিক যা যা ঘটেছিল তা একেবারে ছবির মতো ফুটে উঠেছে। একজন অচেনা অতিথিকে এরকম বিপদে ফেলা কি ভালো মানুষের কাজ? আমিও গলা চড়িয়ে বললাম, হ্যাঁ, কি এমন মহান কাজ শুনি করেন তো চুরি? তাতে কি হয়েছে? কোনো কাজই ছোট নয়, মহান লোকেরা বলে গেছে। চোরের কাজ চুরি করা, সেটা চোর করবে। পুলিশের কাজ চোর ধরা, সেটা ধরবে। কিন্তু এর মাঝে কিছু উল্টো পাল্টা হয়ে গেলেই তো মুশকিল। তারপর খোঁত খোঁত করে আমার দিকে তাকিয়ে বলল, ওই বাচ্চাটার চেন আমি চুরি করিনি। ওটা রেস কেটে গিয়ে মেয়েটার জামার ভেতর ঢুকে গেছিল। সে কথা কেউ শুনলে না। শালা সবাই ভাবলে আমি চোর, আমাকেই সামনে পেয়ে পেটাতে লাগলে। আমরা হলাম গিয়ে জাত চোর। ছোট বাচ্চা আর ঠাকুর দেবতার মূর্তি থেকে সোনা খোলা আমরা পাপ বলে মনে করি। খোঁজ নিয়ে দেখে যা, বাড়ি ফিরে ওই সোনার হার ঠিক পাওয়া গেছে। তবে ততক্ষণে আমি মরে গেছি। এই গায়ের প্রত্যেকটা লোক জানলো, এই পৃথিবীর প্রত্যেকটা লোক জানলো, একটা বাচ্চার গলার হার চুরি করতে গিয়ে সে ধরা পড়েছে। এই পাপে আমি চোরাচুন্নি হয়ে ঘুরছি। আমার বাপ ঠাকুরদা তাদের ডেরায় আমার ঠাঁই দেয় নাই। আমি কই যে যাই, আমি কই যাই। বেচারা গবু মাটির ওপর উবু হয়ে বসে কাঁদতে লাগলো। দেখে এমন মায়া, মানে জানি তো আমার বড় মায়ার শরীর। এই চোরটার জন্য কাল যে এত নাকানি চোবানি খেয়েছিলুম তা ভুলেই গেলুম। আমিও তার সামনে উবু হয়ে বসে বললুম, আপনার বুঝি এমন চোরাচুন্নি হয়ে ঘুরতে ভালো লাগে না? না, মোটেই না, মোটেই না। আমার এমন ভয় দেখিয়ে চুরি করতে মোটেই ভালো লাগে না। আমার চুরি করা ছিল একটু অন্য রকমের। মানুষ তার সর্বস্ব খোয়াবে, তবু সব হারিয়ে এমন বেকুব হয়ে যাওয়ায় নিজের বোকামিতে নিজেই হেসে কুটোবুটি খাবে। এই অন্ধকারে ঘুরতে কার ভালো লাগে? আর চোর ধরতে কেমন লাগে? আমার মাথায় তখন আরেকটা প্ল্যান ঘুরছে। বাবা মশাইয়ের কাছে শুনেছিলুম আমাদের দোকানের কাজে কয়েকটা ছেলে ছিল, তারা নাকি প্রায় চুরি চুরি করত। দোকানের ক্যাশ বাক্স থেকেও টাকা পয়সা হাফিস হয়ে যেত। এই গবু বেটাকে চোর ধরার কাজে লাগালে কেমন হয়? চোরই চোরকে সবচেয়ে ভালো ধরতে পারে, তাই না? এই অন্ধকারে শুধু শুধু লোককে ভয় দেখিয়ে কি হবে বলো তো? তাতে চলো তুমি আমার দোকানে, তুমি চোর ধরবে, তার বদলে শান্তিতে থাকবে। কেউ তোমার গায়ে গঙ্গা জল চেটাবে না। আর দেখো, কারো কোনো ক্ষতি না করে তুমি যদি আমাদের দোকানের চোর ধরে দাও, তাতে তোমার পুণ্যি বাড়বে। আর হয়তো বেশি দিন তোমাকে চোরাচুন্নি হয়ে ঘুরে বেড়াতে হবে না। দাশু থামতেই আমরা সবাই আবার হামলে পড়লাম। তারপর আর কি, সেই থেকে গবু থেকে গেল আমার দোকানে। ইতিমধ্যে বেশ কয়েকবার নাকি সজ্ঞ থেকে ডাক পেয়েছিল। ভালো কাজের জন্য সাজা কমে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ব্যাটা এমন আমার প্রেমে পড়ে গিয়েছে যে কিছুতেই আমাকে ছেড়ে যেতে চায় না। হ্যাঁ, কয়েকদিনের জন্য সজ্ঞে গিয়ে আবার ফিরে এসেছে এখানে। এই যা। কথা বলতে বলতে
হঠাৎ চেঁচিয়ে ওঠে দাশু। আরে আবার কি হলো? ওই দেখেন, গল্প বলার ফাঁকে কখন আবার রসগোল্লা খেয়ে চলে গেল। আমরা সবাই হাঁ করে দেখলাম গবুর জন্য রাখা রসগোল্লা দুটো কখন যেন হাওয়া হয়ে গেছে মাটির খুঁড়ি থেকে। তেলি ময়রা গোল গোল চোখ করে বলল, এই মরেছে, খেয়ে গেল। আগে হ্যাঁ, খেয়ে গেল। বলল দাশু। তবে দাশুর চোখ দেখে কেন জানি না মনে হচ্ছে গল্প বলার ফাঁকে দাশু নিজেই ওই দুটো গলাদ্যকরণ করেছে। যাই হোক, রাত বেশ হয়েছে, আর এত রাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেনাদের কথা বলা ঠিক নয়। সব কিছুর একটা লিমিট আছে তো। দাশুও তাড়া দিল এবার। উঠুন উঠুন, গবু রসগোল্লা পেয়েছে দেখে ওই বুচি পেতনি আবার রাগ করেছে, খবর পেল। সে আবার বাড়িতে কি কাণ্ড বাঁধালো কে জানে। তেলি ময়রা আবার গোল গোল চোখ করে বলল, সে আবার কে গা? ওই দেখো, এ কটা রসগোল্লা খাইয়ে এত গল্প একদিনে তো শোনা যাবে না। হ্যাঁ, কাল বরং কটা নিমকি নিয়ে এসো, আবার বুচি পেতনির গল্প বলবো।